আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা, পরিদর্শন বয়ে গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো সময় প্রধানমন্ত্রীর ভারত সফর, জানালেন হুমায়ুন কবির। জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়া উদ্যানে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের ফুলেল শ্রদ্ধা। ভোলাকে সড়কপথে ঢাকা ও বরিশালের সাথে যুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে সমন্বিত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব আরোপ। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় দিলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। জনমনের স্বস্তি ফেরাতে কোনো ছাড় দেবে না সরকার। সরকার ও বিরোধী দল মিলে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে, মন্তব্য মাহদি আমিনের। প্রশাসনের দলীয়করণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী, অভিযোগ নাজিবুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শন বয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগ সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। তার আশা, শান্তিপূর্ণ গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রিপোর্ট করছেন মইনুল হাসান। শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেয়ার পরদিনই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা স্মৃতিসৌধে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে। পরে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শোক বয়ে মন্তব্যের ঘরে দেশের ২৩তম রাষ্ট্রপতি আশা প্রকাশ করে লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগ সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। তার আশা, শান্তিপূর্ণ গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি পদে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বঙ্গভবনের দরবার হলে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির সাবেক মহাসচিব, বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবনের অধিকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঠাকুরগাঁও ১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আসনটি শূন্য হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনে উপনির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
দেশের স্বার্থ বজায় রেখে যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এমন কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রতিবেশীর সাথে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ইতিবাচক সম্পর্ক রাখায় বিশ্বাসী বাংলাদেশ। এছাড়া নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দেশের সংকট মোকাবেলা এবং প্রশাসনে গতি ফেরাতে উদ্যোগের কথা জানান। এদিকে শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা। সাভার প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। দায়িত্ব পাওয়ার পরদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন তারা। এরপর মন্ত্রীরা জানান, জনবান্ধব প্রশাসন এবং জনসেবা নিশ্চিতে যে চ্যালেঞ্জ রয়েছে তা দ্রুত দূর করা হবে। সর্বোচ্চ নিষ্ঠা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন তারা। প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবো ইনশাল্লাহ। এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস আমরা আসবো। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা। আশা করি ১-১.৫ বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। রাষ্ট্র পুনর্গঠনে ধৈর্য ধরে সরকারের প্রতি আস্থা রাখতে আহ্বান জানান মন্ত্রিসভার নতুন সদস্যরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে ৩টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক এবং 3টি ছোট সেতু নির্মাণ করতে হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটিই কমবে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্ম কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মের কার্যকারিতা, সমস্যা, ব্যয় ও বাস্তবায়নের উপযোগিতা যাচাই করা হবে। সভায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ দেন। বলেন, সাধারণ মানুষ যাতে সহজে সুফল পায় তা দেখতে হবে।
রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখায় গুরুত্ব দেন তিনি। তারেক রহমান বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁদাবাজ সন্ত্রাসীদের অতি শীঘ্রই আইনের আওতায় না আনতে পারলে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আহত চিকিৎসকের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর কেউ প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গত 17 আগস্ট রাতে রোগী দেখে বাসায় ফেরার পথে চিকিৎসক আসাদুরের ওপর চাঁদার দাবিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। সরকার ও বিরোধী দল উভয় মিলে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। রাজধানীর ব্রিস অডিটোরিয়ামে গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বিএনপি সরকার হবে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক। প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি বলেন, প্রশাসনে কর্মকর্তাদের দলীয় পরিচয় থাকা দোষের নয়, তবে সেটির অপব্যবহার দোষের। প্রশাসন দলীয়করণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী দলে মন্তব্য করেন জামায়াতে নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই গণ অভ্যুত্থান উত্তর রাজনৈতিক সংস্কৃতি কোন পথে শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। এতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা আবারও তুলে ধরেন বক্তারা। 10% পুলিশ প্রশাসনকে সরকারের বদলে রাষ্ট্রের বাহিনী করে তুলুন, রাষ্ট্রের চাকর করে তুলুন। বাংলাদেশের জাতীয়তাবাদকে যারা ধারণ করে না, বাংলাদেশের ইতিহাসকে যারা ধারণ করে না, তারা তো কখনো সবার আগে বাংলাদেশ হতে পারে না। সবার আগে বাংলাদেশ হওয়া, বিএনপি হওয়া মানেই সবার আগে বাংলাদেশ। রাজনীতিকদের আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু সত্যি সত্যি দলের মধ্যে কতখানি গণতন্ত্র অনুশীলন করছে। বিদগ্ধজনদের সকল ধরনের লজিক্যাল লেজিটিমেট প্রস্তাবনা গ্রহণ করতে আমরা সবসময় প্রস্তুত। তারেক রহমান রাজনীতিতে জনগণের প্রত্যাশিত পরিবর্তনের সূচনা করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। এই জনগণের বাংলাদেশে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য যেই সংস্কৃতিরা দরকার, পরিবর্তন করা দরকার, সেটি তারেক রহমান শুরু করেছেন। আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলি, প্রত্যেকটা লোক এখানে রাজনীতি করছেন, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আপনারা যখন ব্যক্তি এই ছাত্র জীবন শেষ করে যখন প্রশাসনে যাবেন, সেখানে তো আপনার অবশ্যই একটা দলীয় পরিচয় থাকবে। সুতরাং দলীয় পরিচয় থাকা অন্যায় না, আমার আচরণটা দলীয় ভাবে হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় কথা। তবে এটি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী বলে মন্তব্য করেন জামায়াতের এমপি নাজিবুর রহমান মোমেন। বৈষম্যর ক্ষেত্রে যে বিষয়টা, আপনি যদি দলীয় পরিচয়ে কাউকে নিয়োগ দেন, এখানে তো বৈষম্য করা হলো। আপনি মেধা না কোটা যে বিষয়টা ছিল, দলীয় কোটায় নিয়োগ দিয়ে তো এই চেতনার মূলে আপনি আঘাত করলেন। সব রাজনৈতিক দল মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আজকের যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা এককভাবে কোনো রাজনৈতিক দল গড়ে তুলতে পারবে না। প্রতিটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে, সবাইকে মিলে একসাথে গড়ে তুলতে হবে। এখানে সরকারের যেমন দায়িত্ব রয়েছে, বিরোধী দলকে কিভাবে এই নেশন বিল্ডিং ইন্টিগ্রেট করা যায়, একই সাথে বিরোধী দলে যারা রয়েছে ওনাদের উপলব্ধি করতে হবে সবকিছুতে বিরোধিতা কাম্য না। সরকারের পাশাপাশি জনগণ ও তৃণমূলের নেতাকর্মীদেরও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরিতে সচেতন হতে হবে বলে মনে করেন বক্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কাঙ্ক্ষিত রেমিটেন্স পেতে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর বাংলাদেশের চিফ অব মিশন ডক্টর লরা টম বন্ড।
রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি ও IOM এর যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার মূল্যায়ন পর্বে এ তাগিদ দেন তিনি। দেশের কর্মক্ষম জনশক্তির 25% কর্মসংস্থান হয় অভিবাসন খাতে জানিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিদেশে কর্মসংস্থান না থাকলে দেশে দারিদ্রতার হার আরও 10% বেড়ে যেত। মিজান শাহজাহানের রিপোর্ট। আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবস উপলক্ষে এসএমই খাতে রেমিটেন্সের বিনিয়োগ অভিবাসী পরিবারের সুরক্ষায় সর্বোত্তম কৌশল প্রস্তাবের উপর সংসদীয় পদ্ধতির বিতর্কে সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বিরোধী দলের আসনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এসএমই খাতে রেমিটেন্সের বিনিয়োগ অভিবাসী পরিবারের সুরক্ষায় সর্বোত্তম কৌশল। ব্যাংকগুলোরই যখন এসএমই খাতে পর্যাপ্ত ঋণ দেওয়ার সক্ষমতা ও আগ্রহ সংকুচিত হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সরকার দলের প্রধানমন্ত্রী আজকে যে প্রহসনের প্রস্তাব উত্থাপন করলেন, সেই প্রস্তাবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান। বিতর্কের মূল্যায়ন করতে গিয়ে IOM বাংলাদেশের অভিবাসন নীতি ও টেকসই উন্নয়ন বিভাগের প্রধান ডক্টর ইশিতা শ্রুতি বলেন, রেমিটেন্সের অর্থ বিনিয়োগে প্রবাসীদের জন্য একাধিক ক্ষেত্র উন্মুক্ত রাখতে হবে। আমরা রেমিটেন্সকে কিভাবে একটা দেশের উত্থানে লাগাতে পারি, আমাদের অপশন দিতে হবে। কেন কি এই টাকাটা কিন্তু সরকারের টাকা না, এই টাকাটা কিন্তু ওই মানুষের টাকা। তো ওই মানুষকে কিন্তু অভিবাসীদের কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের কিন্তু আমাদের অপশন দিতে হবে কি আপনাদের কাছে এইটাও আছে, আপনারা এখানে ইনভেস্ট করতে চান কি আপনারা ওইখানে ইনভেস্ট করতে চান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনৈতিক চালিকা শক্তির মূল নায়ক। ফরেন রিজার্ভের পরিমাণ $37 বিলিয়ন বেশি দাঁড়িয়েছে। তার একমাত্র যে অবদান সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমে ঘামে অবস্থান করে তারা বাংলাদেশের জন্য তাদের অর্থ প্রেরণ করছে। আমাদের যে ঋণের দায় দেনা, আমাদের আমদানি ব্যয় মেটানো, ডলার সংকট, সবকিছু কিন্তু আমরা মেটানোর একটা উপযুক্ত যে খাত, উপযুক্ত যে উপার্জন, সেটা হচ্ছে আমাদের রেমিটেন্সের আয় থেকে আমরা করে থাকি। বাংলাদেশের কর্মসংস্থানের 25% বেশি কর্মসংস্থান হয়ে থাকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে, এবং এই বৈদেশিক কর্মসংস্থান যদি না থাকতো তাহলে বাংলাদেশের দারিদ্রতার হার আরো 10% বেশি যাবার কিন্তু সংখ্যা রয়েছে। আমরা কর্মী প্রেরণ করি, ম্যাক্সিমাম কর্মী কিন্তু আমরা অদক্ষ কর্মী প্রেরণ করে থাকি। আমরা বৈশ্বিক চাহিদা অনুযায়ী যদি কর্মী প্রেরণ করতে পারি, দক্ষ কর্মী, অতি দক্ষ কর্মী, প্রফেশনালস বেশি করে প্রেরণ করতে পারি, আমরা কিন্তু আমাদের প্রবাসী আয়কে বাড়াতে পারবো। IOM এর চিফ অফ মিশন ডক্টর লরা টম বন্দে জানান, অভিবাসীদের জন্য আরও বেশি সুশৃঙ্খল ও বৈধ পথ তৈরিতে কাজ করছে IOM। বলেন, অভিবাসীদের জন্য শুধু আইন জানাই গুরুত্বপূর্ণ নয়, বরং কিভাবে এসব সুশৃঙ্খল পথ ব্যবহার করতে হয় তা জানাও জরুরি। Bangladesh is one of the leaders at the global level and some of the inspiration behind the Global Compact for Migration. So I not only come to this country with a team who is already here and with team who come with me, who can support the government, but also we learn from the government ourselves of their ideas and their inputs into this past development of the Global Compact for Migration. সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হয়, বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। রাতের আধারে সরকারি বিদ্যুতের পোল থেকে তার নামিয়ে চার্জ দেওয়া হচ্ছে হাজার হাজার ব্যাটারি চালিত রিকশা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সড়ক ফুটপাত দখল করে গড়ে উঠেছে এইসব অবৈধ চার্জিং স্টেশন। এমন বিদ্যুৎ চুরির ঘটনা ঘটছে সারা দেশে। ATN বাংলার অনুসন্ধানে বেরিয়ে আসে এরকম বেশ কিছু চিত্র। এতে করে বছরে সরকারের ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতিও। কোনো এক অজানা কারণে বন্ধ হচ্ছে না বিদ্যুৎ চুরির এসব কাণ্ড। জহিরুল আলম রঞ্জুর ক্যামেরায় বিস্তারিত, জামিল হাসান শান্তর রিপোর্টে। প্রচণ্ড গরমে শহরে বারবার হচ্ছে লোডশেডিং, গ্রামের পর গ্রাম অন্ধকার। চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন। তবে এই তীব্র সংকটের মাঝেও রাত 12টা বাজলেই এক অদ্ভুত কাণ্ড ঘটে দেশের বিদ্যুৎ গ্রিডে। যেখানে মধ্যরাতে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ ব্যবহার কমার কথা 1 থেকে 1,500 মেগাওয়াট, সেখানে গ্রিডের উপর হঠাৎ তৈরি হয় এক বিশাল অদৃশ্য চাপ। কোথায় যাচ্ছে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ?
অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চলের প্রতিটি সড়কের ফুটপাত ও রাস্তার প্রায় অর্ধেক দখল করে চার্জ দেওয়া হচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত রিকশা বা স্থানীয়ভাবে টেসলা নামেও পরিচিত। মূলত সরকারি বৈদ্যুতিক খাম্বা থেকে বাইপাস করে অবৈধ লাইনে চার্জ দেওয়ার কারণে এই খাত থেকে সরকার বছরে প্রায় 4,000 কোটি টাকার বিপুল রাজস্ব হারাচ্ছে। কি মানে চার্জ দেন এখানে? স্বাস্থ্য তারা মহাজনের দায়িত্ব, এটা তো আমরা তো এই রাস্তার মধ্যে চার্জ কিভাবে দেন? এই যে মিটার আছিল ওই মিটার নিচে গা এখন কি আসিল না, এখন কিভাবে দেন? মোহন তো এইভাবে দিতে আসা কিভাবে? লাইনে ফানি হ্যাঁ, ওই তো লাইনে ফানি ডাইরেক্ট লাইন থেকে। হ্যাঁ, এটা কি অবৈধ না? অবৈধ। এখানে কত আমাদের এখান থেকে 35-40টা গাড়ি আছে, অবৈধ চলে, আমরা বৈধ স্বীকার করব না। ডাইরেক্ট লাইন টেনে আনাইছে। এই গাড়িগুলোতে কত টাকা করে নেন প্রত্যেক গাড়ি থেকে? গাড়ি তো 400 টাকা জমা। ট্রাফিক পুলিশ বলছে সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তো যারা এটা করেন লোভের বশবর্তী হয়ে করেন, এটা বৈধ না, অবৈধ কাজ সবসময় নিষিদ্ধ। এখন এখানে আপনি দেখছেন যে পুরো শিল্পাঞ্চল এরিয়াতেই হিউজ পরিমাণে এই গাড়ি এখানে চার্জিং হয়। এটা করে কারা? মানুষই তো করে। প্রশ্ন হলো কিভাবে রাজধানীর বিভিন্ন সড়কের সরকারি খাম্বা থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে অবাধে চলছে ব্যাটারি চালিত রিকশার এই রমরমা বাণিজ্য। বৈদ্যুতিক খাম্বা থেকে তারা যারা এই বিজনেসের সাথে জড়িত, তারা বৈদ্যুতিক খাম্বা থেকে লাইন নেওয়ার সম্পর্কে তারা ভালো জানে। আমাদের কার্যপরিধি, আমরা হয়তো অন্য জায়গায় কাজে ব্যস্ত আছি, তারা নিজ উদ্যোগে এই লাইনগুলা তারা নামায় নেয়। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সড়কে অবৈধ রিকশা রাখা ও অনিয়ন্ত্রণ সংযোগের বিষয়ে তাদের স্পষ্ট ধারণা ছিল না, তবে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমরা তেজগাঁয় কিন্তু একাধিকবার, এটা আপনারা অবগত আছেন, একাধিকবার আমরা এখানে উচ্ছেদ অভিযান চালিয়েছি। আজকে আবার জানলাম, আবার আগামীকালকে সেটা ব্যবস্থা গ্রহণ করব। সিপিডির গবেষণা অনুযায়ী প্রতি রাতে জাতীয় গ্রিড থেকে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে শুধু এই রিকশা চার্জ করার পেছনে। কিন্তু বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত সংযোগ নেওয়ার কারণে এই বিপুল পরিমাণ বিদ্যুতের কোনো অর্থ সরকারি কোষাগারে জমা হয় না। রাত্রে 2000 ইউনিট লস হচ্ছে। বিশেষজ্ঞদের মতে অচিরেই যদি এসব অবৈধ সংযোগ স্থায়ীভাবে বন্ধ করা না হয়, তবে ভবিষ্যতে চরম ও দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সংকটের মুখে পড়বে বাংলাদেশ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ফরচুন শপিং মলে দিনে দুপুরে এক ব্যবসায়ীর পকেটে জোরপূর্বক ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, পুলিশের সামনে এমন ঘটনা ঘটলেও ব্যবস্থা নেয়নি তারা। পরিবারের অভিযোগ, এ ঘটনার সাথে খোদ পুলিশের কেউ জড়িত আছেন। এদিকে পুলিশ বলছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। পুলিশের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিসি রমনা শেখ জাহিদুল ইসলাম। মনির হোসেন, তপু রিপোর্ট। রাজধানীর ফরচুন শপিং মলের সামনে শুক্রবার বেলা 12টার দিকের সিসিটিভির ফুটেজে দেখা যায় কয়েকজন ব্যক্তি ইসমাইল প্রধানিয়া নামের এক ব্যবসায়ীকে টেনে হিসড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাধা দিচ্ছেন তার 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ, ধরে নিয়ে যায় ইসমাইল প্রধানিয়াকে। এই লোকটা এদিক থেকে আইলো, আচ্ছা বলো, আর একটা ছেলে দেখলাম ঢুকলো, ঢুকিয়া হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবে নিল, একটু দস্তা দস্তি হইলো, দস্তা দস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশ আইল। শিশু ইন্তিশা জানান, ফরচুন অ্যাপার্টমেন্টের বাসায় ফেরার সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে একজন। বাধা দিলে আরও কয়েকজন এসে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। ইসমাইল প্রধানিয়ার স্ত্রীর অভিযোগ, মার্কেটের পুরনো দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করে তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। দেখছি যে ওরা কিছু একটা বাবার পকেটে ঢোকানোর চেষ্টাও করছিল। এখন ওরা বাবার শার্টও খুলে ফেলছে, আমার সামনে বাবাকে সিঁড়ি থেকেও ফালাই দিছে। পুলিশ ওদেরকে কিছু জিজ্ঞাসা করলো না, কাউকে কিছু বললো না, কিছু জিজ্ঞেস করলো না। আমার স্বামীকে উল্টা ভিকটিম আমার স্বামী, তাকে ধরা হয়েছে, কয়েকজন মিলে ধরলো, তাকে ধরে পুলিশ নিয়ে চলে গেল। এদিকে পুলিশ বলছে ঘটনা তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান রমনা জোনের উপপুলিশ কমিশনার। কোনো ব্যক্তি বলার চেষ্টা করছেন যে এটা পুলিশ দিয়েছে বলে, তো পুলিশও যদি দিয়ে দেয় সেটাও আমরা দেখব। অর্থাৎ যেই অপরাধ করেছে
তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াবা পাওয়ার অভিযোগ এবং আগের চাঁদাবাজির একটি মামলায় ইসমাইল প্রধানিয়াকে পাঠানো হয় কারাগারে। তার বিরুদ্ধে রয়েছে জুলাইয়ের একাধিক হত্যা মামলাও, যদিও পরিবারের অভিযোগ ষড়যন্ত্র করেই দেওয়া হয়েছে এসব মামলা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে অর্থ সংবাদ। উৎসবমুখর পরিবেশে যমুনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানী কাফরুলে রূপসী প্রো অ্যাক্টিভ ভিলেজ কনভেনশন হলে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে 2026-27 সালের জন্য 9 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক খায়রুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ নির্বাচিত হন। সমবায় অধিদপ্তরের তদন্ত ও অভিযোগের ভিত্তিতে পূর্বের কমিটির অনিয়ম ও দুর্নীতি রোধে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির 2/3 বেশি সদস্যের এতে উপস্থিত ছিলেন। একদিনে 1 লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। রাজধানী উত্তরায় কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সবার যৌথ প্রচেষ্টায় শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নয়, পুরো দেশকে সবুজ ও পরিচ্ছন্ন করা সম্ভব বলেও জানান উত্তরের প্রশাসক। এতে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম বলেন, এই উদ্যোগের আওতায় দেশের 8 বিভাগে দেশীয় ও জিআই স্বীকৃত ঐতিহ্যবাহী ফলের চারা রোপণ করা হবে। গাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিতে 500টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্রি অ্যাম্বাসেডর নির্বাচন করা হবে, যাদের হাতে তুলে দেওয়া হবে ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি। গাছ আসলে আমাদের বিনামূল্যে বাতাস দেয়, অক্সিজেনের ফ্যাক্টরি। আমি যদি ভালো থাকতে চাই তাহলে আমাকে আসলে গাছ লাগাইতে হবে, ভালো গাছ লাগাইতে হবে, কোনো অপশন নাই আর। সো এই গাছ লাগানোটাকে আসলে একদিনের একটা কর্মসূচির মধ্যে না যেয়ে আমি মনে করি এটা আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে নেওয়া উচিত। এই যে মহৎ একটা উদ্যোগ, এই উদ্যোগ যদি অন্য কেউ এইভাবে গ্রহণ করে, আমি মনে করি ঢাকা সহ সারা বাংলাদেশ সবুজায়ন করতে যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এবারে আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী অবস্থানে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইরান এখন মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে, তাই এই মুহূর্তে যুদ্ধ শেষ করাই ভালো। পেজেশকিয়ানের দাবি, বিশ্ব ইরানের বিজয় স্বীকার করছে এবং যুক্তরাষ্ট্রের হামলার কারণে দেশটি আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে। এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, আবারও যদি আমেরিকা বা ইসরায়েলের নতুন কোনো হুমকি আসে, স্থল, সমুদ্র, আকাশ ও সাইবার হামলা সহ সব ধরনের পাল্টা জবাব দেওয়া হবে। এ পরিস্থিতিতে ওমান ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী স্বাভাবিক করার বিষয়ে ইরানকে অনুরোধ জানিয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে মরহুম আজিজুর রহমান মুসাব্বির স্মরণে রাজধানী কারওয়ান বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, সুরাইয়া বেগম সুমি, আবু বকর সিদ্দিক, রিয়াজুল ইসলাম সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এবারে খেলার খবর। আসিয়ান কাপে খেলার জন্য বাংলাদেশকে অনুমোদন দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ভারতের পরিবর্তে ইন্দোনেশিয়ার সেই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। ফিফার অর্থায়নে 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় হবে আসিয়ান কাপের ডিভিশন 1-এর খেলা। 8 দলকে 2টি গ্রুপে ভাগ করে হবে প্রতিযোগিতা। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
নভেম্বরে সাব চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতে এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। তৃণমূল পর্যায়ে রাগবি খেলার পরিধি বাড়ানো এবং প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের অ্যাডহক কমিটির তৃতীয় সভায় সিদ্ধান্ত হয়েছে। বর্তমান কমিটির মূল লক্ষ্য রাগবিকে একটি পেশাদার ও জনপ্রিয় খেলা হিসেবে গড়ে তোলা। রাজধানী বনানীতে ফেডারেশনের সভাপতি রিয়াজুল আলিমের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি তারেক চৌধুরী, মৌসুম আলী এবং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা। দেশের রাগবি খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও হয় এই সভায়। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা। পরিদর্শন বয়ে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো সময় প্রধানমন্ত্রীর ভারত সফর, জানালেন হুমায়ুন কবির। জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়া উদ্যানে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের ফুলেল শ্রদ্ধা। ভোলাকে সড়কপথে ঢাকা ও বরিশালের সাথে যুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে সমন্বিত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব আরোপ। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় দিলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা। হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। জনমনের স্বস্তি ফেরাতে কোনো ছাড় দেবে না সরকার। সরকার ও বিরোধী দল মিলে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে, মন্তব্য মাহদি আমিনের। প্রশাসনের দলীয়করণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী, অভিযোগ নাজিবুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।